প্রিয় ছাত্রছাত্রী, আজ এই ভিডিওয় আমি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? কয়েকটা ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখব, যেমন একটি রাবারকে যদি আমরা টানি দিয়ে আবার ছেড়ে দিই, দেখা যায় রাবারটি আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। বা একটি স্প্রিংকে টেনে যদি আবার ছেড়ে দেওয়া হয় তাহলে স্প্রিংটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো কেন আসছে আবার পূর্বের অবস্থায় ফিরে? এইটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপক ধর্মের জন্যই কোনো বস্তুকে যদি আমরা তার আকৃতি পরিবর্তন করি এবং প্রযুক্ত বল যদি আবার আমরা সরিয়ে নিই, তাহলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। যে ধর্মের জন্য এই ঘটনাটি ঘটে তাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। প্রত্যেকটা পদার্থের মধ্যেই কম বেশি এই স্থিতিস্থাপক ধর্ম বর্তমান থাকে। কারো ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্মটা একটু বেশি হয়, কারো ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্মটা একটু কম থাকে, কিন্তু থাকে প্রত্যেকটা বস্তুর মধ্যেই। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে যদি আমরা একটা সংজ্ঞা তৈরি করার চেষ্টা করি, তাহলে কি বলবো না, বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্দ্ব প্রয়োগ করে। প্রতিমিত বল বলতে আমরা কি বুঝি? যে বলগুলি পরস্পরকে প্রতিমিত করে, অর্থাৎ লব্ধি বল শূন্য হয়, তাকে বলা হচ্ছে তখন প্রতিমিত বল। আর দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? দ্বন্দ্ব হচ্ছে যখন দুটি সমমানের বল বিপরীত দিক থেকে প্রযুক্ত হয় এবং তাদের মধ্যবর্তী একটা ব্যবধান থাকে, অর্থাৎ ক্রিয়ারেখাটা একই সরল রেখায় থাকে না, তখন এই ধরনের বলকে বলা হয় দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব প্রয়োগ করলে কি হয়? বস্তুর মধ্যে একটি ঘূর্ণন ঘটার সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ঘূর্ণনের জন্য দায়ী হচ্ছে দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব প্রয়োগ করলেও কী হবে? বস্তুটি বেঁকে যাওয়ার প্রবণতা তৈরি হয় বস্তুর মধ্যে, অর্থাৎ প্রতিমিত বল প্রয়োগ করলেও বস্তুর মধ্যে আকৃতির পরিবর্তনের একটা ঘটনা ঘটে থাকে, আবার দ্বন্দ্ব প্রয়োগ করলেও আকৃতি পরিবর্তন হয়ে থাকে। তাহলে প্রয়োগ করে কোনো বস্তুকে যে বিকৃত করার চেষ্টা করলে এবার আমরা চেষ্টা করতে পারি, কিন্তু সবসময় যে আমরা সফল হব সেটা নাও হতে পারে। একটা লোহার বড় পাত নিয়ে যদি মনে করি আমি বেঁকিয়ে দেবো, আমি নাই পারি বাঁকাতে, কিন্তু আমি চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কেন পারলাম না? কারণ ওই লোহার দণ্ডের স্থিতিস্থাপক ধর্মটা এতটাই বেশি যে আমার প্রযুক্ত বল দ্বারা তাকে আমি বিকৃত করতে পারলাম না। ঠিক আছে, তাহলে বিকৃত করার চেষ্টা করলে কি হচ্ছে? বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। যে প্রতিক্রিয়া বলটা কি হয়? বিকৃত করতে বাধা সৃষ্টি করে, সেই জন্য আমাদেরকে বল প্রয়োগ করতে হয়। এবার যার স্থিতিস্থাপক ধর্ম যত বেশি হবে, তার প্রতিক্রিয়া বলও হবে তত বেশি, অর্থাৎ তাকে বিকৃত করার জন্য তত বেশি বল আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে এই প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে? এই প্রতিক্রিয়া বলটাই কি হচ্ছে? বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয়। এবং যদি আমরা এই প্রযুক্ত বল বা দ্বন্দ্বকে সরিয়ে নিই, অপসারণ করি, তাহলে কী হবে? বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে ধর্মের জন্য বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে এবং এই প্রতিক্রিয়া বলটি প্রযুক্ত বল বা দ্বন্দ্ব যখন সরিয়ে নেওয়া হচ্ছে, তখন আবার বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, এই ধর্মকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, কোনো বস্তুকে যখন আমরা প্রসারিত করি তখন কি হয়? তাদের মধ্যে আন্তরাণবিক দূরত্ব বৃদ্ধি পায়। যে অণুগুলির মধ্যে যে পারস্পরিক দূরত্ব, সেই দূরত্বটা কি হয়? বৃদ্ধি পায়। তার ফলে কি হয়? অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। অণুগুলির মধ্যে কি হবে? তারা আবার কাছে আসার চেষ্টা করে, দূরে চলে গেছে কাছে আসার চেষ্টা করে এই আকর্ষণ বলের জন্য। বা যখন কোনো বস্তুকে সংকুচিত করা হয় তখন কি হয়? তখন আন্তরাণবিক দূরত্ব হ্রাস পায়। তাহলে যত দূরে থাকার কথা তার থেকে যখন কাছে চলে এসছে, তখন কী হবে? আবার তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, অণুগুলির মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, তারপর আবার দূরে সরে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ যখনই
কোনো অণুগুলির সাম্যাবস্থার বিঘ্ন ঘটে তখন কি হয়, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তির কারণ। সুতরাং বোঝা গেল যে স্থিতিস্থাপক ধর্মটা কেন হচ্ছে না, এই আন্তরাণবিক দূরত্ব কোথাও হ্রাস পাচ্ছে আবার কোথাও বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে পরে তাদের মধ্যে আবার আকর্ষণ বল কাজ করছে, যার জন্য সে কাছে আসার চেষ্টা করছে, আর হ্রাস পেলে আবার বিকর্ষণ বল কাজ করছে, ফলে দূরে যাওয়ার চেষ্টা করছে। এই কারণেই স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্থিতিস্থাপকের ওপর প্রভাবকারী বিষয়সমূহ, অর্থাৎ কোন কোন বিষয় এই স্থিতিস্থাপক ধর্মের ওপর প্রভাব বিস্তার করে। এক নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে? সাধারণত দেখা যায় উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। প্রায় সকল পদার্থের ক্ষেত্রেই এই ঘটনা আমরা দেখতে পাই। তার কিছু ব্যতিক্রমও আছে, যেমন ইনভার। ইনভারের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা পরিবর্তনে এর স্থিতিস্থাপকতা ধর্মের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তবে সাধারণত বেশিরভাগ পদার্থের ক্ষেত্রেই আমরা দেখতে পাই উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। নেক্সট পয়েন্ট হচ্ছে অশুদ্ধি। কোনো পদার্থের সঙ্গে যদি আমরা অশুদ্ধি যুক্ত করি তাহলে কি হয়, স্থিতিস্থাপক ধর্ম পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? এটা নির্ভর করছে বস্তুটির ওপর। যেমন কোথাও কমে যায় স্থিতিস্থাপক ধর্ম, কোথাও আবার স্থিতিস্থাপক ধর্ম বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। যেমন সোনার সঙ্গে যদি পটাশিয়াম মেশানো হয়, সোনার সঙ্গে পটাশিয়াম, তাহলে কি হয়, এর স্থিতিস্থাপক ধর্ম বৃদ্ধি পায়। আবার লোহার সঙ্গে কার্বন মেশালেও এদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তাপন এবং শীতলীকরণ। আমরা যদি কোনো বস্তুকে গরম করি আবার ঠান্ডা করি একসঙ্গেই, তখন কি হয়, তখনও স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কি হচ্ছে, কোনো বস্তুকে যখন ক্রমশ উত্তপ্ত করে ধীরে ধীরে শীতল হতে দিলে বৃহৎ আকারের কেলাস সৃষ্টি হয়। বৃহৎ আকারের কেলাস, যদি কেলাস বড় হয় তাহলে কি হবে, তার ভেঙে যাওয়ার প্রবণতা বা তার স্থিতিস্থাপকতা ধর্ম কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, যত বড় হবে তত কি হবে, তত কিন্তু তার যে বাধা দেওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু কমে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আঘাত। কোনো বস্তুকে আঘাত করলে বা পিষ্ট করলে কি হচ্ছে, এই বড় আকারের কেলাসগুলি অপেক্ষাকৃত যে ক্ষুদ্রতর এককে ভেঙে যাচ্ছে। এবার যত ছোট হয়ে যাবে তত কি হবে, তত কিন্তু তাকে পরিবর্তন করা বা বিকৃত করা কঠিন হয়ে যায়। সুতরাং স্থিতিস্থাপক ধর্ম কি হয়ে যায়, বেড়ে যায়। নেক্সট হচ্ছে সংনম্যতা। সংনম্যতা অর্থাৎ সংকুচিত হওয়ার যে প্রবণতা বা ক্ষমতা, তাকে বলা হচ্ছে সংনম্যতা। তো কোনো পদার্থের স্থিতিস্থাপকতা এই সংনম্যতা ধর্মের উপরও নির্ভর করে। নেক্সট হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা বলতে আমরা জানি পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। এই 3টি অবস্থার উপর নির্ভর করছে স্থিতিস্থাপকতাটা কেমন হবে। যেমন কঠিনের স্থিতিস্থাপকতা সবচাইতে বেশি, কারণ কঠিন পদার্থকে বিকৃত করা বেশি কঠিন, তাই তার সংনম্যতাও এই স্থিতিস্থাপকতা সবচাইতে বেশি। তরলের হবে তার থেকে কম, গ্যাসীয় পদার্থের সবচাইতে কম। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোর উপর নির্ভর করছে স্থিতিস্থাপকতা। নেক্সট আমরা দেখব পীড়ন ও বিকৃতি। পীড়ন কি? পীড়ন হচ্ছে যখনই কোনো বস্তুকে বাইরে থেকে একটি বল প্রয়োগ করে তাকে বিকৃত করা হয় বা বিকৃত করার চেষ্টা করা হয়, তখন বস্তুটির অভ্যন্তরে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে পীড়ন। এবং এই পীড়নের জন্যেই বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে।
ঠিক আছে। আর এই পীড়নটি হচ্ছে যে প্রযুক্ত বলের বিরুদ্ধে বাধা দানকারী একটি বল। এই বলটা একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল, তাকেই বলা হচ্ছে পীড়ন। ঠিক আছে, একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, এটা কি বলছি আমরা পীড়ন। এবার পীড়ন হচ্ছে কি না, তৃতীয় সূত্রানুসারে আমরা বলতে পারি যে এই যে ভেতরের যে বল আর বাইরের যে বাহ্যিক বল, এ দুটো কি, এ দুটো হচ্ছে সমান। ঠিক আছে, এই বল বাইরের থেকে প্রযুক্ত বলের কি হয়, সমান হয়। তাহলে পীড়ন সমান কি, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, বা প্রতিক্রিয়া বল সমান আমরা বলতে পারি কি বাহ্যিক প্রযুক্ত বল। এই প্রতিক্রিয়া বল আর বাহ্যিক প্রযুক্ত বল সমান, তাহলে প্রতিক্রিয়া বলটাই বাহ্যিক প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা এটাকে প্রকাশ করতে পারি, তাহলে পীড়ন সমান কি F/A, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে পীড়ন। পীড়নকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অভিলম্ব পীড়ন আর একটি স্পর্শকীয় পীড়ন। অভিলম্ব পীড়নটা কি না, বস্তুর তলের সঙ্গে, দেখো অভিলম্ব মানে লম্বভাবে, তাহলে বস্তুর তলের সঙ্গে লম্বভাবে অভিলম্বভাবে উদ্ভূত যে পীড়ন, তাকে বলা হচ্ছে অভিলম্ব পীড়ন। তলের সঙ্গে অভিলম্বভাবে, আর তলের সঙ্গে সমান্তরালে উদ্ভূত যে পীড়ন, তাকে বলা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। তাহলে তলের সঙ্গে অভিলম্বভাবে হচ্ছে অভিলম্ব পীড়ন, আর তলের সঙ্গে সমান্তরালে যেটা, সেটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। আমরা যদি এই ছবিটা দেখি, এই এস ডেল এস, এটি একটি তল, এই তলের সঙ্গে একটা এফ বল কাজ করছে এদিকে। তো এর দুটো উপাংশ নেওয়া হয়েছে এখানে। এই যে এফটি, এটা হচ্ছে স্পর্শকীয় উপাংশ, অর্থাৎ এটি আছে তলের সঙ্গে সমান্তরালে, আর এফএন এটা হচ্ছে অভিলম্ব উপাংশ, এটা হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে অভিলম্ব পীড়ন সমান হচ্ছে Fn/Δs, এবং স্পর্শকীয় সমান পীড়ন কী হবে, Ft/Δs। একই সূত্রটা একই, F/A, এই যে সূত্র আমরা জানি সেটাই এখানে কাজ হচ্ছে এখানে। তাহলে এখানে Fn/Δs হবে আর এখানে Ft/Δs। তাহলে এখন তাহলে পীড়নের মাত্রা কি হবে, তাহলে পীড়নের মাত্রা হবে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তো বলের মাত্রা জানি আমরা mL/T-2/L²। তাহলে এখানে কাটাকুটি করলে কী দাঁড়াচ্ছে না, mL−T-2, এটি হচ্ছে পীড়নের মাত্রা। ঠিক আছে, দেখো এটা আর একটা মাত্রার সঙ্গে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে কি চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রা এবং পীড়নের মাত্রা সেম। ঠিক আছে, একক যদি দেখি আমরা, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কী হবে, ডাইন/সেমি², আর এসআই পদ্ধতিতে কী হবে, নিউটন/মিটার², অর্থাৎ চাপেরই একক। পীড়নের একক ও চাপের একক একই, এককও একই, মাত্রাও একই। নেক্সট হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন কাকে বলে, বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, তাহলে স্থিতিস্থাপক সীমাটা কি না, প্রত্যেক বস্তুরই একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমা পর্যন্ত বস্তুটি সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, অর্থাৎ প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি এই স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু বস্তুটি আর পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। যেমন যদি একটা গার্ডারকে নিই, গার্ডারটাকে যদি হালকা করে টেনে ছেড়ে দিই, তাহলে কিন্তু গার্ডারটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি বেশি করে জোরে টেনে ছাড়ি, তখন দেখা যায় গার্ডারটি একটু ঢিলা হয়ে গেল, অর্থাৎ একটু বড় হয়ে যায়, তাহলে আর পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ আমরা তার স্থিতিস্থাপক সীমাটাকে অতিক্রম করে গেছি প্রযুক্ত বল দ্বারা। এবং এই স্থিতিস্থাপক সীমা যদি আমরা খুবই বেশি বাড়াই, তাহলে বস্তুটি ভেঙে বা ছিঁড়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ আমরা বলতে পারি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে পরে প্রত্যেকটি বস্তু আবার পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসবে, কিন্তু সীমা অতিক্রম করে গেলে পরে বস্তুটি আর পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে, এবং
ক্রমাগত যদি এই স্থিতিস্থাপক সীমা থেকে আমরা প্রযুক্ত বলটাকে বাড়িয়ে যাই, বাহ্যিক বলটাকে, তাহলে একটা সময় গিয়ে বস্তুটি কী হবে, বস্তুটি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে যে ন্যূনতম পরিমাণ বল প্রয়োগ করলে ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, তাকেই বলা হচ্ছে অসহভার। ঠিক আছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে বাহ্যিক বলের যে মানের জন্য দেখা যাচ্ছে বস্তুটি ছিঁড়ে গেল বা ভেঙে গেল, তাকে বলা হচ্ছে অসহভার। এবার এই যদি আমরা পীড়ন বলতে কি বুঝি আমরা, বল বাই ক্ষেত্রফল, তাহলে অসহভারকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অসহপীড়ন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে অসহভার তাকেই বলা হচ্ছে অসহপীড়ন। নেক্সট হচ্ছে বিকৃতি। বিকৃতিটা কি? যখনই আমরা বস্তুর উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করি তখন কি হয়, বস্তুর বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক সরণ হয়। আপেক্ষিক সরণ অর্থাৎ তার বস্তুর যে কণাগুলি, অর্থাৎ আন্তরাণবিক যে ব্যবধান, আন্তরাণবিক ব্যবধান হয় বৃদ্ধি পায় না হয় হ্রাস পায়। সুতরাং বস্তুটির কী হয়, দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন হয়। এই যে পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, বিকৃতি। তো বিকৃতিটাকে যদি আরেকটু নির্দিষ্ট করি আমরা, সেটা হচ্ছে কি না, একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে বিকৃতি। একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন, সে যে দৈর্ঘ্য হয় তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন, যদি আয়তন হয় একক আয়তনে যে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বিকৃতি। তাহলে বিকৃতি সমান কি, বস্তুর মাত্রার পরিবর্তন বা বস্তুর প্রাথমিক মাত্রা। তাহলে যে পরিবর্তন হয়েছে তাকে যদি আমরা প্রাথমিক মাত্রা দিয়ে ভাগ করি তাহলেই পাবো বিকৃতি। ঠিক আছে, তাহলে বিকৃতি বিভিন্ন রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে কি অনুদৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর আয়তন বিকৃতি এবং 3 নম্বর হচ্ছে কৃন্তন বিকৃতি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা জানবো। একক, দেখো এখানে কি বস্তুর মাত্রার পরিবর্তন বা প্রাথমিক মাত্রা, তাহলে ওপরেও যা নিচেও তাই। যদি দৈর্ঘ্য হয় ওপরে দৈর্ঘ্য হলে নিচেও দৈর্ঘ্য, ওপরে আয়তন হলে নিচেও আয়তন। ঠিক আছে, সুতরাং এটি একটি মাত্রাহীন এককহীন রাশি। তাহলে এর কোনো এককও নাই, এর কোনো মাত্রাও নেই। নেক্সট আমরা দেখব অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি না, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ ডেল এল যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় আর এল যদি প্রাথমিক দৈর্ঘ্য হয়, তার ডেল এল বাই এল হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, একই রকম আয়তন বিকৃতি কী হবে, একক আয়তনে আয়তনের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে এখানেও তাই, ডেল ভি বাই ভি, ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন আর ভি হচ্ছে প্রাথমিক আয়তন। কৃন্তন বিকৃতি কি, যে বস্তুর কৃন্তনটা হচ্ছে যে আয়তনের পরিবর্তন হবে না কিন্তু আকৃতিগত পরিবর্তন হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে তাকে কৃন্তন বিকৃতি। অর্থাৎ বস্তুর আয়তনের কোনো পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটানো হয় তবে বস্তুতে সৃষ্ট যে বিকৃতি তাকে বলা হচ্ছে কৃন্তন বিকৃতি। এক্ষেত্রে বস্তুটির বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুটির আয়তন অপরিবর্তিত থাকছে কিন্তু আকৃতিগত পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা কৃন্তন বিকৃতি। নেক্সট দেখব আমরা হুকের সূত্র। হুকের সূত্রটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। আগে বললাম স্থিতিস্থাপক সীমাটা কি, যে সীমার মধ্যে বস্তুটি আবার পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। তো সেই সীমার মধ্যে থাকলে পরে পীড়ন বিকৃতির কী হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ বলতে পারি আমরা পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে এই সমানুপাতিক চিহ্ন যদি ওঠে তাহলে কী হবে, একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা বলতে পারি পীড়ন বা বিকৃতি সমান ধ্রুবক। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং এই পীড়ন এবং বিকৃতির উপর নির্ভর করে আমরা বিভিন্ন রকম স্থিতিস্থাপক গুণাঙ্ক পাচ্ছি। যেমন আমরা পেলাম অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পীড়ন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা পাই। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক
যদি পীড়ন আর বিকৃতির অনুপাত হয় তাহলে পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করবে, পদার্থের প্রকৃতি এবং বিকৃতির প্রকৃতির ওপর নির্ভর করবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতি এবং বিকৃতির প্রকৃতির ওপর নির্ভরশীল। দেখা যায় যে উষ্ণতা যদি বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে যাবে। স্থিতিস্থাপক গুণাঙ্কের যদি আমরা মাত্রা দেখি, মাত্রা কি হবে? পীড়নের মাত্রা বাই বিকৃতির মাত্রা, পীড়ন বাই বিকৃতি। এবার বিকৃতি তো মাত্রাহীন, তাহলে পীড়নের যেটা মাত্রা বা পীড়নের যা একক সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং মাত্রা। অর্থাৎ আমরা বলতে পারি পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং চাপ তিনটে রাশিরই একক এবং মাত্রা একই। ঠিক আছে, এরও মাত্রা ml ইনভার্স t-2 সিজিএস একক ডাইন/সেমি স্কোয়ার নিউটন/মিটার স্কোয়ার। অর্থাৎ চাপ, পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক তিনটে রাশির একক এবং মাত্রা একই। নেক্সট আমরা দেখব ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কটা কি? ইয়ং গুণাঙ্ক হচ্ছে যেখানে অনুদৈর্ঘ্য বিকৃতি পাচ্ছি আমরা, সেই অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন সঙ্গে সম্পর্কযুক্ত যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তাকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ কোনো স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় এবং প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। বা আমরা বলতে পারি ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত তাকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এবার এই যে দৈর্ঘ্যের পরিবর্তন একমাত্র কার হয়? কঠিনের হয়। তরল বা গ্যাসের তো দৈর্ঘ্য থাকে না, তাই দৈর্ঘ্যের পরিবর্তন হয় না। তাই ইয়ং গুণাঙ্ক আমরা কেবলমাত্র কঠিন পদার্থের জন্যই পাব, তরল বা গ্যাসের জন্য কোনো ইয়ং গুণাঙ্ক আমরা পাবো না। এই যে গাণিতিক রূপটা আমরা দেখি ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ, তাহলে কী হবে? তাহলে ধরা যাক এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে, এখান থেকে একটা আটকানো আছে এল দৈর্ঘ্যের একটা তারকে। এবার তার সঙ্গে কী করা হলো? একটা এম ভরকে ঝুলিয়ে দেওয়া হলো। তার ফলে কী হয়ে গেল? তার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেল। তাহলে এইটুকুটা দৈর্ঘ্য তার বৃদ্ধি পেল। ঠিক আছে, এবার দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ধরা হলো ডেল এল। তাহলে এখানে অনুদৈর্ঘ্য পীড়ন কী হবে? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল কত? এম ভর যদি চাপানো হয় তাহলে এমজি, তাহলে এমজি হচ্ছে বল, আর ক্ষেত্রফল কত আমরা জানি πr²। একটি তার মানে কি? তার প্রস্থচ্ছেদ হচ্ছে একটি বৃত্ত, তাহলে πr²। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে ডেল এল বাই এল। তাহলে ইয়ং গুণাঙ্ক সমান কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে কী হয়ে গেল? mg বাই πr² বাই ডেল এল বাই এল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই সমান। তাহলে যদি আমরা একটু সরল করি তাহলে ওয়াই সমান কী দাঁড়াচ্ছে? mg ক্যাপিটাল এল বাই πr² ডেল এল। ঠিক আছে, mgl বাই πr² ডেল এল। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। তাহলে এখান থেকে আমরা ইয়ং গুণাঙ্কের যে মাত্রা দেখি, তাহলে ইয়ং গুণাঙ্ক একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি একই রকমভাবে আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো মাত্রা নেই, তাই অনুদৈর্ঘ্য পীড়ন অর্থাৎ পীড়নের যে মাত্রা সেটাই ইয়ং গুণাঙ্কের মাত্রা, পীড়নের যে একক সেটাই ইয়ং গুণাঙ্কের একক। সেম একই রকম আমরা এটা পাচ্ছি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতা, ভঙ্গুরতা, প্রসার্যতা ও নমনীয়তা। দৈনন্দিন জীবনে এইগুলো কিভাবে আমরা পাচ্ছি? দেখো, প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা কি বুঝি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে যদি প্রযুক্ত বল বা দ্বন্দ্ব যদি সরিয়ে নেওয়া হয় তাহলে যে বিকৃত বস্তুটি পুরোপুরি পূর্বের
অবস্থায় ফিরে আসে তাহলে তাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। আমরা জানি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা বল প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে থাকে, কিন্তু স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে কোনো বস্তুই আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করবে না। তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে সবই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আর স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে সবাই অস্থিতিস্থাপক বস্তুতে পরিণত হবে। এখানে তাহলে বাস্তবে দেখা যায় যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কিন্তু কিছু নেই, তার কোনো অস্তিত্বই নেই। স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে বল প্রয়োগ করলে যদি আমরা আবার বলটিকে অপসারণ করি তাহলে যদি বস্তুটি পুরোপুরি বিকৃত অবস্থায় থেকে যায়, পুরোপুরি বিকৃত অবস্থায় অর্থাৎ একটুও আগের অবস্থায় ফিরে না আসে, তখন সেই বস্তুকে বলা হয় নমনীয় বস্তু। অর্থাৎ যেমন করলাম বল প্রয়োগ করে যেমন পরিবর্তন করলাম সেই পরিবর্তিত অবস্থাতেই পুরোপুরি থেকে গেল, তখন তাকে বলা হচ্ছে নমনীয় বস্তু। পুরোপুরি নমনীয় বস্তু বাস্তবে অস্তিত্ব নেই, সামান্য একটু পরিবর্তন হতেই পারে, হয়তো আমরা নাও দেখতে পেতে পারি, কিন্তু সামান্য পরিবর্তন হয়তো হয়, সামান্যভাবে ফিরে আসে। যেমন কাদামাটি, মাখন, চিজ, এগুলোকে আমরা মোটামুটি নমনীয় বস্তু হিসাবে কল্পনা করতে পারি। ঠিক আছে। আবার যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি অসহ বিন্দু চলে আসে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলো খুব তাড়াতাড়ি, তারপর সামান্য একটু বেশি বল প্রয়োগ করলে দেখা গেল অসহ বিন্দু চলে এলো, অর্থাৎ ভেঙে পড়লো বা ছিঁড়ে গেল, এই ধরনের পদার্থকে বলা হয় ভঙ্গুর, ভঙ্গুর পদার্থ, যেমন কাঁচ, শুকনো কাদামাটির বল ইত্যাদি। তাহলে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি আসবে অসহ বিন্দু, কিন্তু স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর যদি অসহ বিন্দু খুব তাড়াতাড়ি না আসে, অনেক দূরে আসে, অনেক বেশি বল প্রয়োগ করার পর আসে, তখন তাদেরকে বলা হয় প্রসার্যশীল বস্তু। তারা কি হয়, তাদেরকে কিন্তু আমরা অনেক বেশি বিকৃত করতে পারি, তারা ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। ঠিক আছে। যেমন তামা, সোনা, রূপা হচ্ছে এই ধরনের পদার্থ। আমাদের যে বাস্তব জীবনে সমস্ত রকম পদার্থেরই আমাদের ব্যবহার আছে। যেমন ইস্পাতের স্থিতিস্থাপকতা খুব বেশি, তাই স্প্রিং তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়। স্প্রিংটা কি থাকতে হবে না, স্থিতিস্থাপক ধর্মটাকে বজায় রাখতে হবে, না তো স্প্রিংয়ের কার্যকারিতাই নষ্ট হয়ে যাবে। একটা স্প্রিং যদি ঢিলা হয়ে যায় তাহলে স্প্রিংয়ের যে কার্যকারিতা সেটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে। আবার রাবারের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে অনেক কম, তাই একে শক শোষক হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যার স্থিতিস্থাপক ধর্ম কম হবে সে কি হবে, সে যে শকটা পাবে, অর্থাৎ যেমন বিভিন্ন ধরনের, যেমন শব্দের ক্ষেত্রে হতে পারে, এটা সে কী হয়, এটাকে শোষণ করে নেবে, অ্যাবজর্ব করে নেবে। এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি।